কি আমাদের ডিসকাশনসটা স্টার্ট করব পার্সোনাল অ্যাকাউন্টের যে একটা ভাগ বাকি ছিল অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশনসটা স্টার্ট করব। আমরা আগে যে নামটা রয়েছে সেই নামটাকে আগে অ্যানালাইসিস করব, কারণ সমস্ত জিনিসই আমরা জানি, সেটা যে জানি সেটা কি সেটা বার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট নামটাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে নাম কি আছে? রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে তো আগেও পেয়েছিস, মানে এই দুটো ওয়ার্ডের মধ্যে নতুন কিছু নেই। যেটা নতুন সেটা হচ্ছে এইটা রিপ্রেজেন্টেটিভ। এই রিপ্রেজেন্টেটিভ কথাটার মানে কি? রিপ্রেজেন্টেটিভ কথাটার মানে হচ্ছে একজনের পরিবর্তে আরেকজন যাচ্ছে আরেকজনকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো একটা জায়গাতে। যেমন আজকে ধর তোরা যখন একটা জায়গায় বসবি, বসার পর তোরা তোদের নিজস্ব স্কুলগুলোকে রিপ্রেজেন্ট করবি যে আমি এই স্কুলে পড়ি, ও ওই স্কুলে পড়ে, ও স্কুলে পড়ে, তাই তো? যেমন আরেকটা ব্যাপার আছে, যেরকমভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা প্রফেশনস আছে, যেখানে নাকি ওদের কাজ হচ্ছে একখানা মেডিকেল কোম্পানি যারা ওষুধ তৈরি করে, যেমন সিপলা, ওই কোম্পানি যে সমস্ত ওষুধগুলো তৈরি করে সেই ওষুধগুলো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলে যে আপনাকে আমরা এটা এই অফার আছে, আপনি এগুলো পেতে গেলে আমাদের এই কোম্পানির ওষুধগুলোকে প্রেসক্রাইব করুন। তাহলে ওই যে প্রফেশনটা তাদেরকে বলা হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এখানে ওনাদেরকে কেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলা হয়? কারণ ওনাদের যে প্রফেশন সেটা হচ্ছে মেডিকেল রিলেটেড। আর রিপ্রেজেন্টেটিভ কেন? কারণ তারা ওই মেডিকেল কোম্পানি দ্যাট ইজ সিপলাকে রিপ্রেজেন্ট করছে। কথাটা বুঝতে পেরেছিস? মানেটা কি? আজকে যদি কেউ সিপলার রিপ্রেজেন্টেটিভ হয়ে কোনো ডক্টরের কাছে যায়, তাহলে কিন্তু যে ইন্ডিভিজুয়াল যাচ্ছে, ধর আজকে আমি যদি জিতের কথাই বলি, ধর জিত যাচ্ছে, জিতের কিন্তু কোনো আইডেন্টিটি নেই। জিতের আইডেন্টিটি কি? ওই যেটা গলার মধ্যে ঝুলছে, সিপলা কোম্পানি যেটা আইডেন্টিটি কার্ড ওকে দিয়ে রেখেছে, বা ও যে সিপলা কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ, এইটাই হচ্ছে কিন্তু ওর আইডেন্টিটি, মেন আইডেন্টিটি। বোঝা গেল? তার মানে রিপ্রেজেন্টেটিভ কেসে যে সামনে থাকে তার ইম্পর্টেন্স কিন্তু ততটা থাকে না যতটা থাকে পেছনের জন। তার মানে রিপ্রেজেন্টেটিভে অবশ্যই সে কাউকে না কাউকে রিপ্রেজেন্ট করছে। তার মানে একটা আছে সামনের জন, একটা আছে পেছনের জন। ওই পেছনের জনটাই কিন্তু মেন রোলটা প্লে করে। যেরকমভাবে তোরা স্কুলে যাচ্ছিস, তোরা স্টুডেন্ট, কিন্তু তোরা কোন স্কুলকে রিপ্রেজেন্ট করছিস? ওই স্কুলটাকে রিপ্রেজেন্ট, কুলকামনি হোক, হিন্দু স্কুল হোক, বেলুর বয়েজ হোক, তো আলটিমেটলি এই যে স্কুল সেটাই কিন্তু মেন এখানে, কারণ ওটাকে রিপ্রেজেন্ট করছিস তোরা। কথাটা বুঝতে পারলি? তো এই কারণে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলতে বোঝায় যে সামনে একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের পেছনে আরেকটা জিনিস থাকবে যেইটাকে রিপ্রেজেন্ট করবে সামনের অ্যাকাউন্টটা। আর পেছনে যেটা থাকবে হয় সেটা এপিএ হবে, অর্থাৎ আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট হবে, অথবা সেটা এনপিএ হবে। অর্থাৎ আরেকবার বলি, একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের পেছনে আরেকটা জিনিস থাকবে যেটাকে সামনের অ্যাকাউন্টটা রিপ্রেজেন্ট করছে। এই যে পেছনে যে জিনিসটা আছে সেই জিনিসটা হয় এপিএ অথবা এনপিএ। এপিএ মানে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে এনপিএ যেটা হিউম্যান বিং। এই দুটো এইখানে থাকবে, সেইটাকে রিপ্রেজেন্ট করবে এই অ্যাকাউন্টটা, এই ওয়ার্ডটা। তখনই এটাকে বলা হবে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। কেন এটাকে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলা হচ্ছে? কারণ এই অ্যাকাউন্টটা হয় এপিএ নয়তো এনপিএ কে রিপ্রেজেন্ট করেছে, তাই এই অ্যাকাউন্টটাকে আমরা বলবো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এবার একটা এক্সাম্পল দিই। ধর এক্সাম্পলটা আজকে এখানে আমরা কার কোম্পানি হিসাবে ধরি? সব অরিন্দমেন কোম্পানি। তো ধরো অরিন্দমেন কোম্পানিতে 1000 জন এমপ্লয়ি আছে, তার মধ্যে 1000 জনকেই বোনাস দেবে। এবার সেই দুজন ধর এমপ্লয়ি যারা কাজ করছে অরিন্দমেন কোম্পানিতে, সেটা হচ্ছে জিৎ আর একটা হচ্ছে পিয়ুষ, তুই। ঠিক আছে, এইবার তোদেরকে যখন বোনাস দেওয়ার ব্যাপারটা এসে তখন দেখা গেল যে অরিন্দমেন কোম্পানিতে বোনাস দেওয়ার মতন সেরকম কোনো টাকা ছিল না। কথাটা বুঝতে পারলি? এবার যখন টাকা ছিল না, তার মানে কি তোদেরকে দেবেই না? সেটা নয়, তোদেরকে বলবে একটা কাজ করো, 10 দিন বাদে আসো, 10 দিন বাদে এসে এই বোনাসটা তুমি তোমার নিয়ে যাও, এটাই তো বলবে। এইবার সেই জায়গায় ধর ওই অ্যাকাউন্টেন্ট হচ্ছে আমাদের রিজুদা। এইবার অরিন্দম বলবে
কার বিহাফে? অরিন্দম অ্যান্ড কোম্পানির বিহাফে। রিজুকে বলবে যে রিজু ওদের দুজনকে বল 10 দিন বাদে এসে ওদের বোনাসটা যেন নিয়ে যায়। তার মানে যেই বোনাসটা সবাইকে পেমেন্ট হয়ে গেছে টাকা না থাকার জন্য, কিন্তু এখন সেই বোনাসটা পেমেন্ট করা যাচ্ছে না তোদের দুজনকে। তার মানে এই যেই বোনাসটা, সেই বোনাসটা কি আউটস্ট্যান্ডিং বোনাস, মানে বাকি। আউটস্ট্যান্ডিং কথাটা মানে বাকি, কথাটা বুঝতে পারলি? আউটস্ট্যান্ডিং বোনাস। এইবার তুই আমার একটা কথা বল দাদা, আজকে আউটস্ট্যান্ডিং বোনাস যখন নাকি রিজু লিখে রাখবে বা অ্যাকাউন্টিং করবে, সেই জায়গায় যদি এটা না লিখে রাখে যে আউটস্ট্যান্ডিংটা কাদেরকে দেওয়া হয়নি বলে বা কাদের পরিপ্রেক্ষিতে আউটস্ট্যান্ডিং, মানে কাকে দেওয়া বাকি আছে, এই ব্যাপারটা যদি না লিখে রাখে রিজু, তাহলে এরকম হতেই পারে এই সিঞ্জিনিদি আর ওখান থেকে ওয়েন্দ্রিলাদি এরা দুজন নিজেদের নাম করে বলবে আমাদেরই তো দেয়নি, হয়তো ভুলে গেছে, গজনি প্রবলেম আছে ওর, 15 মিনিট বাদে বাদে সব ভুলে যায়, ঠিক আছে? তাহলে ওরা দুজন সেই 10 দিন বাদে এসে বলবে ওই তো আমাদেরকে দেওয়া হয়নি, 10 দিন বাদে আমাদেরকে আসতে বলেছিল, রিজু ওদেরকে দিয়ে দেবে। মাঝখান থেকে ফেসে যাবে কে? তোরা দুজন ফার্স্টলি। এবার তোরা ঝগড়াঝাটি করবি ওর সাথে, আমাদের দেওয়ার কথা ছিল, ঠিক আছে? এবার সেই মুহূর্তে অরিন্দম যে কোম্পানি মালিক সে বলবে রিজু কাকে দেওয়া বাকি ছিল যখন অ্যাকাউন্টিং করেছিল, তার নামটা কি এটা বল। তখন রিজু বলবে আমি তো লিখিনি। তখন অরিন্দম বলবে কি তাহলে তুমি ভালো মতন তোমার পকেট থেকে বড়দেরকে দাও, আমি আর কিছু জানি না। তো তার মানে যখনই কোনো একটা ভবিষ্যতে দেওয়ার ব্যাপার, মানে লাইবিলিটি দিতে হবে, যেটা এখন দেওয়ার কথা ছিল আমি দিইনি, তার মানে ভবিষ্যতে দিতে নিশ্চয়ই হবে। তাহলে তার ওই লাইবিলিটির পেছনে কাকে দিতে হবে, সেটা একটা কোম্পানি হতে পারে বা সেটা কোনো একটা হিউম্যান বিংও হতে পারে, তাদের নামটা তো লিখে রাখতেই হবে। না লিখে রাখলে বুঝবে কিভাবে যে কাকে দিতে হবে এই লাইবিলিটিটা ফিউচার ডেটে, বুঝতে পেরেছিস? ঠিক একইভাবে কোনো একটা টাকা যদি অগ্রিম কাউকে দিয়ে দেওয়া হয়, যেমন অরিন্দম অ্যান্ড কোম্পানির দিক দিয়েই ভাবি, ধর আজকে অরিন্দম অ্যান্ড কোম্পানিতে 30খানা ইন্স্যুরেন্স নেওয়া আছে, 30s। এবার এই 30টা ইন্স্যুরেন্সের মধ্যে কোনো একটা পার্টিকুলার ইন্স্যুরেন্সে ও আগামী 5 মাসের প্রিমিয়াম দিয়ে বসে রয়েছে, তাহলে 29টা দেয়নি, একটাতেই অগ্রিম 5টা মাসের দিয়ে রেখেছে। তাহলে এই যে কোন ইন্স্যুরেন্সে অগ্রিম 5 মাসের ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পে করে বসে রয়েছে, সেটা যদি রিজু অর্থাৎ অরিন্দম অ্যান্ড কোম্পানির অ্যাকাউন্টেন্ট সেটা যদি না লিখে রাখে, তাহলে বুঝতে পারবে পরে গিয়ে যে কোন ইন্স্যুরেন্স কোম্পানিকে 5 মাসের অগ্রিম ইন্স্যুরেন্সটা পে করে বসে রয়েছে। পসিবল? যেমন এটাও পসিবল না। তার মানে পরিষ্কার বুঝতে পারছি যখনই এমন কোনো ধরনের একটা ট্রানজ্যাকশানস হয় যেটা হয় অগ্রিম অর্থাৎ প্রিপেইড অথবা আউটস্ট্যান্ডিং, সেই পরিস্থিতিতে ওই অ্যাকাউন্টিংটা করার জন্য যেই পার্টি অর্থাৎ যার সাথে ট্রানজ্যাকশানসটা হয়ে গেছে অগ্রিম, নয়তো হবে পরে গিয়ে, তার জন্য আউটস্ট্যান্ডিং করা আছে, তাদের নামগুলো মেনশন করে রাখা মারাত্মক রকমের একটা ইম্পর্টেন্ট কাজ। কারণ ওটা যদি না করা হয় তাহলে আলটিমেটলি পরবর্তীকালে আর মনেই থাকবে না যে এই যে আউটস্ট্যান্ডিংটা আছে সেই আউটস্ট্যান্ডিংটা কার পরিপ্রেক্ষিতে। কথাটা বুঝতে পেরেছিস? এই কারণেই ধর এখানে যদি আমি লিখে দিই, ধর ওএস মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? আউটস্ট্যান্ডিং ধর বোনাস এখানে লিখে দিলাম, এই আউটস্ট্যান্ডিং বোনাস অ্যাকাউন্ট, এই আউটস্ট্যান্ডিং বোনাস, তার মানে এই শুধু আউটস্ট্যান্ডিং বোনাস লিখলে হবে না, তার পেছনে লিখতে হবে কাকে দেওয়া বাকি। যেমন এখানে জিৎ আর একটা হচ্ছে পিয়ুষ, ঠিক আছে? নামগুলো লিখতে হবে। এবার একটা মজার জিনিস দেখ, এইখানে আউটস্ট্যান্ডিং বোনাস অ্যাকাউন্ট এটা কিন্তু কমপ্লিট নয় যতক্ষণ না পর্যন্ত পেছনেরটা লিখছিস, কারণ আলটিমেটলি আউটস্ট্যান্ডিং বোনাস অ্যাকাউন্টটা এই জিৎ আর পিয়ুষকেই রিপ্রেজেন্ট করছে। কথাটা বুঝতে পারলি? তো এই কারণে আউটস্ট্যান্ডিং বোনাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো সেটা হচ্ছে জিৎ আর পিয়ুষ, যেটা পেছনে রয়েছে। আর আমরা জানি যখনই রিপ্রেজেন্টেটিভ কেস তখন দুটো পার্টি থাকবে, একজন সামনে একজন পেছনে, আর পেছনেরটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। কোনো রকম অসুবিধা আছে? এইবার এই যে পেছনে যেটা রয়েছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পেছনের জন এনপিএ, এটা তো কোনো কোম্পানিও হতে পারতো, মানে জিৎ অ্যান্ড কোম্পানি হয়তো কোনো একটা কাজ করেছে, সেই কাজটা অরিন্দম অ্যান্ড কোম্পানির এখনও টাকা পেমেন্ট করা বাকি আছে, তার মানে আউটস্ট্যান্ডিং বিল। তো তার মানে সেই ক্ষেত্রে নিচে পেছনে কি থাকতো, জিৎ অ্যান্ড কোম্পানি কোনো একটা বিজনেস, তার মানে সেটাকে আমরা কি বলতাম যে এপিএ। তার মানে আজকে এনপিআর এপিএকে রিপ্রেজেন্ট যে অ্যাকাউন্টগুলো করছে সেই অ্যাকাউন্টটাকে আমরা কি বলবো, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। কথাটা বুঝতে পেরেছিস? একটা মজার জিনিস দেখ দাদা,
আজকে পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কীভাবে শিখেছিলাম, পার্সোনাল অ্যাকাউন্টে নাম থাকতে হবে এবং পরিচিতি থাকতে হবে, ঠিক আছে। আজকে এই যে আউটস্ট্যান্ডিং বোনাস, আজকে এখানে দেখ এনপিএতে নাম ছিল পরিচিতি ছিল, এপিএতে নাম ছিল পরিচিতি ছিল, কিন্তু আজকে আরপিএতে, ভালো করে বুঝবি, আরপিএ যে সমস্ত অ্যাকাউন্টগুলো সেখানে কোনো নামও নেই পরিচিতিও নেই। আউটস্ট্যান্ডিং বোনাস নাম কোথায়, পরিচিতি কোথায়, নেই, কিন্তু পরিচিতি কার আছে, যেটাকে রিপ্রেজেন্ট করছে তার নাম আছে, তার পরিচিতি আছে। এই কারণে যার নাম আছে পরিচিতি আছে সেটা হতে পারে এপিএ নয়তো এনপিএ। এবার এদেরকে রিপ্রেজেন্ট যেই অ্যাকাউন্টটা করবে সেটাকেই বলা হবে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার সিঞ্জিনিদি একদম প্রথম দিন আগের দিনে একটা প্রশ্ন করেছিল যে তাদের অ্যাসেট তো রিয়াল অ্যাকাউন্টে আসে, লাইবিলিটি কোন অ্যাকাউন্টে আসে, পার্সোনাল অ্যাকাউন্টে আসে, আউটস্ট্যান্ডিং বোনাস অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। সানডি ক্রেডিটার ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, তার মানে যে লাইবিলিটি, সেই লাইবিলিটিসগুলো কভার হয় কোন অ্যাকাউন্টের মধ্যে, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে। সেই পার্সোনাল অ্যাকাউন্টটা আরপিও হতে পারে, সেটা এপিও হতে পারে, এনপিও হতে পারে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এইবার একটা জিনিস দেখ, এইটা হচ্ছে অরিন্দম, অরিন্দমকে ওনার, এটা কি তার বিজনেস। আমরা সবসময় অ্যাকাউন্টিং কার পয়েন্ট অফ ভিউ থেকে করব, বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ যে স্যালারিটা দেবে রিজুকে, কে দেবে? অরিন্দম অ্যান্ড কোম্পানি দেবে, অরিন্দম দেবে না, অরিন্দম অ্যান্ড কোম্পানি দেবে। তাই যখন রিজু অ্যাকাউন্টিং করবে, কার দিক দিয়ে চিন্তা ভাবনা করে, অরিন্দমের দিক দিয়ে চিন্তা ভাবনা করে। বুঝতে পেরেছিস? এইবার মনে রাখবি, ওনার যখন যখন বিজনেস করার জন্য, ওনার যখন যখন বিজনেস করার জন্যে বিজনেসকে কিছু দেয়, সেটাকে বলা হয় ক্যাপিটাল। যেমন একটা নর্মাল কথায় বলা আছে না, যে বিজনেসটা করতে গেলে কতটা ক্যাপিটাল লাগবে, তার মানে কি ওনার ততটা ক্যাপিটাল ওই বিজনেসে লাগাবে, তার মানে ওনার নিজের পকেট থেকে বিজনেসে ততটা জিনিস দেবে, ঠিক আছে। এবার ক্যাপিটালের মধ্যে কি কি আসতে পারে, ক্যাশ আসতে পারে, নিজস্ব গাড়ি হয়তো দিতে পারে বিজনেসকে। অর্থাৎ সহজ ভাষায় বুঝবি যে আজকে ওনার যা যা দিচ্ছে বিজনেসকে, বিজনেসটা স্টার্ট করার জন্য বা করার জন্য, সেই সমস্ত জিনিসগুলোকে কি বলা হবে, ক্যাপিটাল বলা হবে। যা যা দিচ্ছে, হ্যাঁ, তার মানে যদি নিজস্ব গাড়ি দেয় সেটাও ক্যাপিটাল হিসাবে কনসিডার হবে, যদি নিজস্ব বাড়িটাও দেয় তাহলেও সেটা ক্যাপিটাল হিসাবে কনসিডার হবে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? ক্যাপিটাল বলতে শুধু টাকা না, একদম ঠিক বলেছিস, ক্যাপিটাল বলতে শুধু টাকা না, ক্যাপিটাল বলতে ওনার বিজনেসটা করার জন্য বিজনেসকে যা 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 দিচ্ছে সবগুলোকে নিয়েই বলা হয় ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে এটা হলো ক্যাপিটাল। এইবার ধর আজকে যে বিজনেসটা করছে, অরিন্দম বিজনেস করছে, এবার বিজনেস করতে করতে ওর ছেলে বলল যে বাবা 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 আমাকে আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে, একটা কেক খাওয়াতে হবে, পেস্ট্রি খাওয়াতে হবে। ও বলছে আমার কাছে তো নেই, আমি তো খেয়ে ফেলেছি, আমার কাছে যা টাকা ছিল পেস্ট্রি ফটো দিয়ে দিয়েছি, তা আমাকে আবার কোম্পানির থেকে টাকা তুলতে হবে। তার মানে এরকম হতেই পারে ওর ছেলে ওকে বললো পেস্ট্রি খাওয়ানোর জন্য, ওর কাছে টাকা ছিল না বলে ও কী করলো, নিজস্ব খরচ করার জন্য সেই টাকাটা কোথা থেকে তুললো, সেই বিজনেস থেকে তুললো। দেখেছিস কত ভালো বুঝতে পারছে ও, প্র্যাকটিক্যাল। তো তার মানে এখান থেকে বিজনেস থেকে ও নিজস্ব ব্যবহারের জন্যে টাকা তুলছে, ঠিক আছে। এটাকে বলা হবে ড্রয়িং। তো তার মানে আজকে যদি ওনার কিছু দেয় বিজনেসকে নিজের পকেট থেকে, সেটাকে বলা হয় ক্যাপিটাল। আর যদি কোম্পানি বা বিজনেস থেকে ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি কোনো টাকা তুলে নিয়ে আসে, সেইটাকে ড্রয়িং ওয়ার্ডটা দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তার মানে একটা জিনিস দেখ, আজকে এটাও মাথায় রাখবি যে ড্রয়িং বলতে যে শুধুমাত্র ক্যাশ হবে সেটা নয়, কিন্তু আজকে ড্রয়িং বলতে বিজনেস গুডসও হতে পারে। যেমন ধর আজকে বিজনেস গুডস বা প্রোডাক্টস যাই বল, আজকে এরকম হতেই পারে যে এখানেই পেস্ট্রি তৈরি হয়, বাবা বাবা বলে এলো, এখান থেকে তুলে খাইয়ে দিল নিজের ছেলেকে। বুঝতে পারলি? তার মানে যা তুলছে বিজনেস থেকে সেটাকেই আমরা কী দিয়ে বোঝাবো, ড্রয়িং। আর যা দিচ্ছে সেটাকেই আমরা কী দিয়ে বোঝাবো, ক্যাপিটাল। তার মানে মজার ব্যাপার হচ্ছে এই ক্যাপিটাল আর এই ড্রয়িং, এগুলির নেচার অফ অ্যাকাউন্ট কী জানিস, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। কেন? কারণ
আজকে এই ক্যাপিটাল আর ড্রয়িং এইটা ওনারকে রিপ্রেজেন্ট করছে। তাই এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাকাউন্টগুলোকে আমরা বলবো আর পি এ। বল কোনো রকম অসুবিধা আছে? অসুবিধা নেই, বুঝতে পেরে গেছিস? আচ্ছা, এইবার একটা জিনিস তোদেরকে বলি, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। আজকে এখানে একটা জিনিস দেখ, তো এটা অরিন্দম অ্যান্ড কোম্পানি। এই অরিন্দম অ্যান্ড কোম্পানি এইটা আইনের চোখে একটা তার নিজস্ব পরিচিতি আছে আইনের দিক দিয়ে। যেমন আইনে একটা মানুষেরও আলাদা আইডেন্টিটি আছে, সেরকম একটা বিজনেস অর্গানাইজেশনেরও কিন্তু একটা নিজস্ব পরিচিতি আছে। তাই প্রত্যেকটা বিজনেসকে একটা নির্দিষ্ট সময় বাদে বাদে রিটার্ন ফাইল করে দেখাতে হয় যে আমি এক বছরে কতটা ইনকাম বা প্রফিট করলাম, যেটার উপর আমার এতটা ট্যাক্স দেওয়ার কথা। তার মানে একটা বিজনেস আর একটা মানুষ দুজনেরই সেম একটা আইডেন্টিটি থাকে গভর্নমেন্টের কাছে। আর এই যে নিয়ম কানুনগুলো তৈরি করে, কে তৈরি করে? গভর্নমেন্টই তৈরি করে, জিনিসগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। আজকে এই অরিন্দম অ্যান্ড কোম্পানির দরকার টাকা, টাকা দরকার বিজনেস করবে বলে। এই টাকাটা তোলার ক্ষেত্রে ওর কাছে দুটো জায়গা আছে। একটা হচ্ছে ইন্টারনাল সোর্স মানে অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স, এটা হচ্ছে বাহ্যিক। ইন্টারনাল সোর্স মানে হচ্ছে ভেতরের লোকের থেকে যে অরিন্দম অ্যান্ড কোম্পানি টাকাটা পাবে, যেটা হচ্ছে ওনার, অর্থাৎ ওনার ভেতরের লোক, নিজের লোক কোম্পানি, সেখান থেকে যে টাকাটা কোম্পানি পাবে সেটাকে বলা হবে ইন্টারনাল সোর্স। আর ওনার যেটা দিচ্ছে সেটাকে বলা হয় ক্যাপিটাল। এটা বাদ দিয়ে, ওনার বাদ দিয়ে, অর্থাৎ অরিন্দম বাদ দিয়ে আর যার কাছ থেকে টাকা পাচ্ছে সেগুলি কিন্তু কখনোই ক্যাপিটাল হতে পারবে না, কারণ আইনের চোখে অরিন্দম অ্যান্ড কোম্পানির ওনারকে অরিন্দমই। এবার তাহলে এক্সটার্নাল সোর্সের মধ্যে পড়ে যাবে বাদ বাকি সব, অর্থাৎ ব্যাংক, তারপর হচ্ছে অরিন্দমস ওয়াইফ, ঠিক আছে, এরা সবাই এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, সিঞ্জিনী দিদি, দাদা, আরও সব এর মধ্যে ঢুকে যাবে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তাহলে বোঝা গেল। হ্যাঁ, এইবার একটা মজার জিনিস আমরা দেখব যে আমরা দেখ, এদিকে দেখ, নমিনাল অ্যাকাউন্ট পেয়েছিলাম তো। নমিনাল অ্যাকাউন্টে কি পেয়েছিলাম? এক্সপেন্সেস, লসেস, ইনকাম, এই ধরনের জিনিসগুলো পেয়েছিলাম। একটা এক্সপেন্সের এক্সাম্পল নিই, স্যালারি, ভালো মতন করে বুঝবি, ঠিক আছে? যখন স্যালারি অ্যাকাউন্ট, সেটা কি? নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রত্যেকদিন দেখতে হবে এগুলো। আর যেই এই স্যালারি অ্যাকাউন্টের আগে আউটস্ট্যান্ডিং অথবা প্রিপেড এই টার্মগুলো বসে পড়লো, তখন কিন্তু এটা আর নমিনাল অ্যাকাউন্ট থাকলো না, তখন সেটা কনভার্ট হয়ে গেল রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টে। কেন? কারণটা হচ্ছে যেটা আউটস্ট্যান্ডিং বোঝাচ্ছে মানে আগে দিয়ে দিয়েছে, আর একটা হচ্ছে মানে দেওয়া বাকি আছে। তাহলে এই দুটো সিচুয়েশনেই পার্টি নেমটাকে লিখতেই হবে, অর্থাৎ কাকে দেওয়া বাকি আছে বা কাকে আগের থেকে দেওয়া হয়ে গেছে। তার মানে এখানে হয় এনপিএ আসবে অথবা এপিএ আসবে। তাহলে আমরা শিখেছি যে যখন নাকি কোনো একটা অ্যাকাউন্ট এনপিএ বা এপিকে রিপ্রেজেন্ট করবে, তখন সেই অ্যাকাউন্টটাকে বলা হবে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। আরেকবার বলি, আজকে দেখ, নমিনাল অ্যাকাউন্টে যেটা একটা এক্সপেন্স, সেই এক্সপেন্সের সাথে যদি আউটস্ট্যান্ডিং অর্থাৎ বাকি আছে স্যালারিটা, তাহলে কাকে বাকি আছে তার নামটা তো লিখতে হবে, কারণ সেটাই তো মেন। না লিখলেই তো চাপ, গন্ডগোল হয়ে যাবে। তো সেই কারণে নিচে নামটা লিখতে হবে। বা কাউকে স্যালারিটা আগের থেকেই দেওয়া হয়ে গেছে আগামী 2 মাসে, তাহলে তার নামটা তো লিখে রাখতে হবে, নয়তো বুঝবে কীভাবে কোম্পানি যে কাকে আগের থেকে দিয়ে রেখেছে এবং পরবর্তীকালে তার স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে হবে এই অ্যাডভান্সগুলো। তাহলে এইখানে এই সিচুয়েশনে যখনই প্রিপেডের আউটস্ট্যান্ডিং হবে, তখন কিন্তু নিচে এই এপিএ বা এনপিএ নাম উল্লেখ করতেই হবে। কথাটা বুঝতে পারলি? আর যখন আমরা এটা দেখলাম বা শিখলাম যে কোনো একটা অ্যাকাউন্ট এপিএ বা এনপিএকে রিপ্রেজেন্ট করছে, তখন সেই অ্যাকাউন্টটাকে আমরা কোন অ্যাকাউন্ট বলি? রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে আমরা এটাই শিখলাম যে নমিনাল অ্যাকাউন্টের সাথে যখনই প্রিপেড বা আউটস্ট্যান্ডিং এই ওয়ার্ডটা অ্যাড হয়ে যায়, তখন সেটা নমিনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট হয়ে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টে চেঞ্জ হয়ে যায়।
বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমরা টাইপস অফ অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট যে কত ধরনের হয়, পার্সোনাল অ্যাকাউন্ট, ইমপার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে এপিএ, এনপিএ, আরপিএ, এগুলো সমস্ত আমরা বুঝে নিয়েছি এবং কোনটা কোথায় আসে সেটাও বুঝেছি। যেমন রিয়েল অ্যাকাউন্টে অ্যাসেট, যেমন যেটা থেকে আমরা বেনিফিট পাবো, যেমন ফোন। নমিনাল অ্যাকাউন্টে যেমন এক্সপেন্সেস, স্যালারি, পারচেস, সেল, এই ধরনের জিনিসগুলো, ইনকাম, এক্সপেন্স, গেন, এই ধরনের জিনিসগুলো। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে নাম বা পরিচিতি থাকবে, সেই ধরনের জিনিসগুলো এখানে আসে। তার মধ্যে কি আসে? কোম্পানির নাম, মানুষের নাম, বা এমনও কিছু আর নাম আসতে পারে যেগুলো তো কোম্পানি বা মানুষকে রিপ্রেজেন্ট করে। তো এইগুলো নিয়ে পুরো আমাদের টাইপস অফ অ্যাকাউন্টটা ছিল, ঠিক আছে? এইবার আমাদের যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা দুটো মিলে আলটিমেটলি অ্যাকাউন্টসের কনসেপ্টটা কমপ্লিট হয়, সেটা হচ্ছে নিয়মটা জানতে হবে। কিসের নিয়ম? আজকে দেখ, আমরা ক্লাস 10 পর্যন্ত যখন অঙ্ক করতাম, প্লাস মাইনাস, ভাগ, গুণ, এরকম এগুলোকে ইউজ করে, এই সমস্ত সাইনগুলোকে ইউজ করে আমরা অঙ্ক করতাম। কিন্তু অ্যাকাউন্টসে এগুলো সব ম্যাথে, এর জন্যই মাথায় রাখবি অ্যাকাউন্টস মানে ম্যাথ নয়। অ্যাকাউন্টসে বা অ্যাকাউন্টেন্সিতে এরকম কোনো সাইন নেই। বাড়াতে গেলে, কমাতে গেলে, যাই কর না কেন, সমস্ত কিছুই হবে শুধুমাত্র এই দুটো ওয়ার্ডের মাধ্যমে, ডেবিট, ক্রেডিট, আর শর্টে এইটা লেখা হয়, ঠিক আছে? এই দুটোর মাধ্যমে। তাহলে জিৎ আমাকে প্রশ্ন করবে যে দাদা, তাহলে এই যে ডেবিট ক্রেডিট যে আমি লিখবো প্রত্যেকটা অ্যাকাউন্টে, যেরকম বাবদ যেটা আমি বলছিলাম, সেটা কি র্যান্ডামলি যখন যেটা মনে হবে সেরকমভাবেই লিখে দেবো? না, একদমই না। তাহলে তো এলোমেলো, তোর অ্যাকাউন্টস একরকম হবে, ওর অ্যাকাউন্টস একরকম হবে, সবার অ্যাকাউন্টস আলাদা আলাদা। যখন যার ইচ্ছে হচ্ছে ডেবিট বসানো, ক্রেডিট বসানো, সে তার নিজের মতন করে বসিয়ে গেছে। তাহলে সেরকমভাবে কারোরই অ্যাকাউন্টস একজনের সাথে একজনের ম্যাচ করবে না। তাহলে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো একখানা নিয়ম রয়েছে, ঠিক আছে? আর একটা জিনিস দাদা বুঝতেই পারছিস যে আজকে যদি কেউ এই ডেবিট ক্রেডিট কোনখানে হয় সেই জিনিসটা যদি না বোঝে, তাহলে সে অ্যাকাউন্টস কিছুই করতে পারবে না। টাইপস অফ অ্যাকাউন্টস তো জেনে নিল, কিন্তু সেই অ্যাকাউন্টসগুলোকে কখন ডেবিট করবে, কখন ক্রেডিট করবে, সেই জিনিসটাও তো, সেই নিয়মগুলোকে তো সঠিকভাবে জানতে হবে, তবেই গিয়ে সে না সঠিকভাবে সেই যোগ বিয়োগ করে সঠিক রেজাল্টটাকে বার করতে পারবে। বুঝতে পেরেছিস? তাহলে এটা বুঝে দেখ, এইখানে যেই নিয়মের মাধ্যমে, এটা একটা নিশ্চয়ই রুল ফলো হয়, যেই রুলটা কোনখানে ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে সেটা বলে দেয়। আর সেই রুলটা মারাত্মক ভ্যালুয়েবল, কারণ সেই রুলটা না জানলে আলটিমেটলি টাইপস অফ অ্যাকাউন্ট জেনেও কিছু হবে না, কারণ সে কিছুই করতে পারবে না। তার মানে এতটাই ভ্যালুয়েবল যেটাকে আমি একটা সোনার সাথে তুলনা করতে পারি। তাই আমি এটা বলতেই পারি যে এই যে রুলটা রয়েছে সেটা গোল্ডেন, মানে সোনার মতন দামি, অর্থাৎ যেটাকে আমি বলতেই পারি যে এটা গোল্ডেন রুল। বুঝতে পেরেছিস? তাহলে সেই গোল্ডেন রুলটা এবার আমরা শিখবার, অ্যাকচুয়ালি এটার নামই হচ্ছে গোল্ডেন রুল, ঠিক আছে? এইবার তাহলে এইবার আমরা যে টাইপস অফ অ্যাকাউন্টসগুলো পেয়েছি সেই টাইপ অফ অ্যাকাউন্টের গোল্ডেন রুলটা আমরা শিখব, ঠিক আছে? খুব ভালো মতন দেখবি। হ্যাঁ, প্রথমে আমরা পার্সোনাল অ্যাকাউন্টকে লিখি। আর একটা জিনিস মনে রাখবি, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে তো সেই তিনটে ভাগ, এপিএ, এনপিএ, আরপিএ। তার মানে আজকে পার্সোনাল অ্যাকাউন্টের যে নিয়মটা হবে সেটা এনপিএ, এপিএ, আরপিএ তিনটের জন্যই অ্যাপ্লিকেবল হবে। আর এখানে পার্সোনাল বলতে আমি কোনো একটা যদি ব্যক্তিকে ধরি, ধর অরিন্দমকেই ধরে নিলাম, ঠিক আছে? যাতে এই ধরনের জিনিসগুলি মাথার মধ্যে বসে পড়ে। আজকে যে প্রশ্নটা করবো সেই প্রশ্নটা একদম কনসেপচুয়ালি ভাববি, হিউম্যান নেচারটাকে মাথায় রেখে। আজকে অরিন্দম, মানুষ কি করে? হয় দেয় নয় নেয়, হয় দেয় নয় নেয়। এবার আমার একটা কথা বল, আজকে অরিন্দম বা মানুষের দিতে ভালো লাগে না নিতে ভালো লাগে? নিতে ভালো লাগে। তার মানে রিসিভার। তাহলে তখন কি হয়? মুখে এত বড় একখানা হাসি, ঠিক? আচ্ছা, আর এইটাকে আমি একটা করে দিই যে যখন কোনো একজন নেয়, রিসিভার হয়, পার্সোনাল অ্যাকাউন্ট যখন রিসিভার হয় তখন স্মাইলি ফেস আসে, তখন ডেবিট আসে। দেখ, এটা একটা নিয়ম।
আর যখনই পার্সন কিছু দেয় গিভার, তখন মুখটা ঠিক এরকম হয়ে যায়, ঠিক আছে? তখন একটা জায়গায় যদি ডেবিট হয় তাহলে আরেকটা জায়গায় কি হবে? ক্রেডিট হয়ে গেল। বুঝতে পারলি? এইবার আরেকটা অ্যাকাউন্ট কি ছিল? একটা যেমন টাইপ অফ অ্যাকাউন্ট ছিল পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা হয়ে গেল কখন ডেবিট করতে কখন ক্রেডিট করতে হয়। অরিন্দমের কথাটা মনে করবি, অরিন্দম যখন নেবে রিসিভার হবে তখন স্মাইলি ফেস, তখন ডেবিট হয়, আর যখন ও দেয় তখন সাইডি ফেস, তখন ক্রেডিট। আর রিয়েল অ্যাকাউন্ট বলতেই অ্যাসেট, আর এই অ্যাসেট বলতে ফোন ধরে নে, ঠিক আছে? এইবার অ্যাসেট হয় বাড়িতে আবার আসবে, নয় যেটাও আছে সেটাও বেরিয়ে চলে যাবে, তাই তো? তার মানে এবার তুই আমায় বল যে আজকে একটা ফোন অলরেডি অরিন্দমের কাছে আছে, এবার ওর বাবার কেন জানি কি মনে হলো ওকে একটা আইফোন এক্স কিনে দেবে, তার মানে একটা ফোন আছে, আরেকটা ফোন আসবে, অ্যাসেট একটা আসবে। এই যে ফোন আসছে এটাতে ওর আনন্দ হবে না খারাপ লাগবে? আনন্দ হবে। তার মানে যদি অ্যাসেট কামস ইন হয় তাহলে আবার স্মাইলি ফেস, আবার ডেবিট। আর যদি ফোনটা রয়েছে রয়েছে রয়েছে, দেখলো যে ঠিকঠাক করে পড়ছে না, ও দেখলো ওর মা কি করলো, যে ফোনটা ছিল সেটাকেও নিয়ে নিল ওর কাছ থেকে, কেমন লাগবে? খারাপ লাগবে। তার মানে অ্যাসেট হয় আসবে নয় যাবে। তো তার মানে যদি চলে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? গোজ আউট বলবো। আর তখন মুখটা ঠিক এরকম হয়ে যাবে, তখন আমরা কি ইউজ করবো? ক্রেডিট ইউজ করবো। বুঝতে পেরেছিস? আচ্ছা, কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, এইবার একটা জিনিস, এই যে রুল বল, ল বল, এইগুলো সব সময় ব্যালেন্সড হয়। ব্যালেন্সড মানে কি? অর্থাৎ দাঁড়িপাল্লায় যদি এগুলোকে তুই তোলা হয় এই রুলগুলো, তাহলে কোনো দিক বেশি কোনো দিক কম কিন্তু কখনোই হবে না, দুটো দিক সমান হবেই হবে। তার মানে কোনো ল যদি হয়, সঠিক ল হয়, তাহলে সেটার মধ্যে আনবায়াসনেস কাজ করবে, অর্থাৎ কোনো দিকে কিন্তু হেলে থাকবে না। তাই যখন কোর্টের মধ্যে আমরা দেখি যে একজন স্ট্যাচু একটা দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকে, সেটা কিন্তু ব্যালেন্সড হয়। এটাই বোঝায় যে লয়ের কাছে কেউ বড় না কেউ ছোট না, সবাই হচ্ছে গিয়ে সেম। তার মানে হচ্ছে রুল বা ল এটা সবসময় ব্যালেন্সড হয়। বুঝতে পেরেছিস? এবার একটা জিনিস দেখ, রিয়েল অ্যাকাউন্টে স্মাইলি ফেস ডেবিট, পার্সোনাল অ্যাকাউন্টেও স্মাইলি ফেস ডেবিট। তাহলে ডেবিট বলতেই এখন আমরা কি বুঝছি? যখনই স্মাইলি তখনই ডেবিট। তাহলে এইটাকে এখন ব্যালেন্স করতে গেলে একটা নেগেটিভ জিনিসকেও ডেবিট দিয়ে বোঝাতে হবে। বুঝতে পারলি না? যেমন ধর আজকে যদি আমাদের একটা দিন, আমরা যদি 24 আওয়ার্সের একটা দিন ভাবি, তাহলে এই 24 আওয়ার্সের মধ্যে 12 আওয়ার্স হয় ডে আর 12 আওয়ার্স হয় নাইট, তবে গিয়ে না একটা কমপ্লিট ডে হয়। আজকে তুই বল, যদি আমাদের এরকম পরিস্থিতি হতো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই দিন, তাহলে একটা ইমব্যালেন্স। আর যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যদি রাত হয়, তাহলেও একটা ইমব্যালেন্স কন্ডিশনস। তাহলে ব্যালেন্স কখন? যখন 12 ঘন্টা দিন হয় 12 ঘন্টা রাত হয়। বা আমাদের জীবন কখনো ব্যালেন্স হয় যখন নাকি আমাদের জীবনের মধ্যেই ভালো ঘটনা থাকবে মন্দ ঘটনা থাকবে, তখনই কিন্তু আমাদের জীবনটা ব্যালেন্সড হয়। যেমন এখানে একটা এক্সাম্পল তোদেরকে বলি, রতন টাটা জির, এনার তো নাম নিশ্চয়ই শুনেছিস। ইনি একটা কথা বলেছিলেন, ফিলোসফিক্যাল কথা বলেছিলেন, যে আজকে আমাদের জীবনে যদি আপস অ্যান্ড ডাউনস যদি না থাকে, তাহলে সেটা মরে যাওয়ার সমান। মানে কি? এক্স্যাক্টলি। আজকে যখন কোনো একখানা মানুষ হসপিটালে ভর্তি হয়, তখন এখানে কি একটা মেশিন থাকে, তখন যখন সেই মানুষটা মারা যায় তখন কিন্তু তার এটা এরকম টি করে সোজা বেরোয়। আর যখন মানুষটা জীবিত থাকে তখন কিন্তু এরকমভাবে তার ব্যাপারটা চলতে থাকে। তার মানে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এরকমভাবে কিন্তু চলতে থাকে। তার মানে এইটাই হচ্ছে কিন্তু পারফেক্ট লাইফ, যেটাকে আমি বলতে পারি ব্যালেন্স লাইফ। ঠিক আছে? বুঝতে পারলি? তার মানে একটা দেখলাম যে কোনো কিছু যদি ব্যালেন্সড হতে হয় তাহলে আপস অ্যান্ড ডাউনস কিন্তু সমান পরিমাণ থাকবে, সমান পরিমাণ বা থাকবে। ঠিক আছে? আর যখনই ব্যাপারটা স্ট্রেট হয়ে যাবে তখন কিন্তু সেটা ইমব্যালেন্স হবে। তার মানে কি বুঝলাম?
যে আজকে কোনো রুল ল যদি পারফেক্ট হতে হয় তাহলে সেটা আনবায়াসড হতে হবে আর ওটা ব্যালেন্সড হবে। তার মানে তার মধ্যেই ভালো মন্দ কিন্তু ইনক্লুডেড হবে। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে দেখ, আজকে রিয়েল অ্যাকাউন্টের যখন স্মাইলি ফেস সেটাকে ডিনোট করা হচ্ছে কি দিয়ে? ডেবিট দিয়ে। পার্সোনাল অ্যাকাউন্টেও আবার বোঝাচ্ছি আর কি, পার্সোনাল অ্যাকাউন্টেও যখন স্মাইলি সিচুয়েশন বা ভালো সিচুয়েশন তখনও সেটাকে কিন্তু ডিনোট করা হচ্ছে ডেবিট দিয়ে। তাহলে ডেবিট সবসময় ভালো সিচুয়েশনস তো ডিনোট করলে সেটা ব্যালেন্সড হবে না নিয়মটা। তার মানে এইবার এমন একটা নিয়ম হবে যেটা নাকি পুরো ব্যাপারটাকে ব্যালেন্সড করবে। অর্থাৎ যে নমিনাল অ্যাকাউন্টটা রয়েছে সেখানে নেগেটিভটাকে ডেবিট দিয়ে ডিনোট করা হবে আর পজিটিভটাকে ক্রেডিট দিয়ে ডিনোট করা হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারবি যে আজকে ক্রেডিট যেটা স্যাডি ফেস ছিল, নমিনাল অ্যাকাউন্টে নিয়মটাকে ব্যালেন্স করার জন্য স্মাইলি ফেসটাকে ক্রেডিট দিয়ে ডিনোট করে দেওয়া হবে। কথাটা বুঝতে পারলি? তার মানে একটা জিনিস আমরা দেখলাম যে পার্সোনাল অ্যাকাউন্টের এই যে নিয়ম আর রিয়েল অ্যাকাউন্টের যেই নিয়মটা রয়েছে এই দুটো নিয়ম একদম সেম, যে পজিটিভ ফিলিংস ডেবিট, নেগেটিভ ফিলিংস ক্রেডিট। আর এই যে নিয়মটা এটাকে ব্যালেন্স করার জন্য নমিনাল অ্যাকাউন্ট এসে পড়লো। যেই নমিনাল অ্যাকাউন্টে কি আছে? এক্সপেন্সেস, ইনকাম, লস, গেইন, এই ধরনের জিনিসগুলো আছে। এইবার ইনকাম, এটা হচ্ছে ইনকাম আর গেইন। তার মানে এইটাও যখন বিজনেসে হয় ঠিক এই ফেজটা আসে। আর নিয়মটাকে ব্যালেন্স করার জন্য এখানে কি এসে পড়বে? ক্রেডিট। বুঝতে পারলি? আর এইখানে যে টাকা খরচ হচ্ছে সেটা হচ্ছে লসের মাধ্যমে অথবা হচ্ছে এক্সপেন্সেসের মাধ্যমে, তার মানে স্যাডি ফেস। আর এখানে ব্যালেন্স করার জন্য নিয়মটাকে এখানে কি এসে পড়বে? ডেবিট। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? তার মানে এইটাই হচ্ছে কি আমাদের গোল্ডেন রুল। অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, অল ইনকাম অ্যান্ড গেইন আর ক্রেডিট। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা আমরা মুখস্থ করেছিলাম। এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের নিয়ম। রিয়েল অ্যাকাউন্টে যা বুঝেছিলাম সেটা কি? এবার ওটা লিখি। হোয়াট কামস ইন, যেটা আসছে সেটার জন্য আমরা কি করব? ডেবিট করব। হোয়াট গোজ আউট, যেটা বেরোচ্ছে সেটার জন্য আমরা কি করব? ক্রেডিট করব। এই হচ্ছে সেই গোল্ডেন রুল। আমরা মুখস্থ কেন করব যদি জিনিসটাকে আমরা গল্পের মতন করে বুঝে মাথায় সেট করতে পারি? ঠিক আছে। আর এটা পার্সোনাল অ্যাকাউন্টের এটা লিখে দিই। রিসিভার হয় ডেবিট আর গিভার হয় ক্রেডিট।